নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কর্পোরেট। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য আজকের গল্প। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প কর্পোরেট। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। মা, অন দ্য রোড আছি। কেন ফোন করছো? কি হয়েছে বলো। বলছি চন্দনের সাথে ওর সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে। দেখো, আমি গাড়ি চালাচ্ছি, কখন কি হয়ে যাবে। আরে আরে মরে গেল নাকি? দেখি। গাড়ি থেকে নেমে পড়ে মিতালি। ছুটতে ছুটতে এগিয়ে যায় গাড়ির সামনে। মায়ের সাথে ফোনে কথা বলতে গিয়ে গলির মোড়ে হঠাৎ একটা লোক ওর সামনে চলে আসে। এক্সকিউজ মি। নাকের সামনে হাত দিয়ে দেখে মরেনি এখনো। তারপর চিৎ করে শোয়াতেই অবাক হয়ে যায় মিতালি মানুষটিকে দেখে। বেশ কিছুদিন লোকটার সঙ্গে আলাপ হয়েছে। প্রত্যেক দিন চলে আসে বারে মদ খেতে। এই তো আজকেই মিতালি বলেছিল, আপনি রোজ যে এত মাল খান কেন? লোকটি বলেছিল, কারণটা তো তোমার জানা। মিতালি চুপ করে তাকিয়েছিল লোকটির দিকে। অংশুমান, মিতালির বান্ধবী পিয়ালির হাজবেন্ড। খুব একটা কথা বাড়াতে পারেনি সে, কারণ লোকটি চলে গিয়েছিল সামনে থেকে। বলেছিল, ও আমায় এইভাবে আঘাত করলো। মিতালি, আমার তো কোনো দোষ ছিল না বলো। ওর সাথে থাকতে চেয়েছিলাম, সংসার করতে চাওয়াটাও কি ভুল? মিতালি দেখে লোকটির কপালটা সামান্য একটু কেটে গিয়েছে, জ্ঞান আছে। আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে প্লিজ? আজ গাড়িটা আনিনি, ড্রাইভারের বউটার বাচ্চা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। মিতালি হাত ধরে অংশুমানকে গাড়িতে বসায়। ঠিকানা নিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই মিতালির বুকটা কেঁপে ওঠে। পরিপাটি সুন্দর গোছানো একটা বাড়ি। দরজার কলিং বেল চাপতেই বয়স্ক বৃদ্ধা একজন বেরিয়ে এলেন। বাবু, কেন এসব করিস? এটা উনি আমায় পৌঁছে দিলেন মা। ভেতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, আসো, এসো মা, এসো। বৃদ্ধা মহিলাটির হাত পা কাঁপছে। স্নায়ুর দোষ আছে বোধহয়, নার্ভের কোনো অসুখ আছে, যার কারণে এসব হয়। মিতালি ঘরে ঢুকতেই দেখতে পায় দেয়ালে বড় করে টাঙানো পিয়ালির আর ওর হাজব্যান্ড অংশুমানের ছবিটা। কিন্তু পিয়ালি যে অন্যরকম কিছু বলেছিল। মানুষটা, আজ কেউ মদ খেয়ে এলি বাবা? ডাক্তার বলেছে এরপরে তোর লিভারটা নষ্ট হয়ে যাবে, কিডনিতেও এফেক্ট করবে রে। তুই ছাড়া আমার আর। চোখের জল মুছলেন মা। মা, কেঁদো না। এই তুমি বসো, কিছু খেয়ে যেও। গান গাইতে গাইতে অংশুমান ওপরে উঠে যায়। মিতালি অপ্রস্তুত হয়ে পড়ে। তারও ফোন বাজছে। মা ফোন করেছে। কিছু মনে করো না মা, বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্যে কি বলেছে তোমাকে? হাত জোর করতে যাচ্ছিল মানুষটা। মিতালি হাত চেপে বলে, এগুলো কি করছেন মাসিমা? আমার কর্তব্য ছিল। তাছাড়া ওনাকে তো আমি আজকে থেকে দেখছি না, বেশ কয়েক মাস হলো দেখছি। হ্যাঁ, নিজেকে শেষ করে ফেলেছে ছেলেটা। আমাকে তো মাঝে মাঝে চিনতেই পারে না। একই বৌমার নাম করে মেয়েটা যে কি ভুল করলো। কতবার ফোন করে ছেলেটা, ওর ফোনে ফোন যায় না। আমিও চেষ্টা করেছি ওর বাবা মার সঙ্গে যোগাযোগ করার, তেনারা এখানে নাকি আর থাকেনি না। কি জানি কেমন আছে, কত ভালো ছিল, হয়তো চাইলেও আর ফিরে আসবে না। স্বাধীন হয়েছে তো সে। মিতালি অপরাধ বোধে ডুবে যায়, চুপ করে থাকে। যদি কিছু মনে না করেন মাসিমা, কি হয়েছিল একটু জানতে পারি?
আর আর কি, এই তো কয়েক মাস আগের কথা। বছর ঘুরবে ঘুরবে ভাব, তবুও মনে হয় যেন সেই সহস্র শতাব্দী আগের কথা। বৌমার আমার সব ভালো ছিল, তবে মাঝে মধ্যে ছেলে মানুষিটা মাথায় খিলভিল করে উঠত, আর তার ছুটেই আজ। বাড়িতে ঢুকে পিয়ালির মুখের দিকে তাকিয়েই অংশুমানের হাওয়া টাইট। চোখের ইশারায় মাকে জিজ্ঞেস করল, মানে নিজের মাকে, অর্থাৎ পিয়ালির শাশুড়ি মাকে, কি হয়েছে? জানি না রে বাবা, সকালবেলা বেরিয়েছিল, দুপুরবেলা ঘরে ঢুকতেই তবলা ফুরিয়ে রেখেছে। কি হয়েছে না হয়েছে আমায় কিচ্ছু বলছে না। ভয়ে আমি আর রা করিনি। ও আচ্ছা, তুইও চুপচাপ ঘরে ঢোক। অংশুমান জুতো খুলে ব্যাগটা রেখে সোজা টয়লেটে গিয়ে ঢোকে। ভালো করে হাত পা পরিষ্কার করে ধুয়ে তারপর ঘরে আসে। জামা কাপড় ছেড়ে রেখে ফ্রেশ জামা কাপড় পরে ড্রয়িং রুমে গিয়ে যখন দাঁড়ায়, তখন দেখে পিয়ালি রান্নাঘরে। বাসনের জোর আছাড়ের শব্দে স্পষ্ট বোঝা যায় যে মাথাটা প্রচণ্ড গরম। কিছু একটা হয়েছে, তবে কি হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। ওই জোর কালবৈশাখী ঝড় ওঠার আগে আবহাওয়া যেরকম থমথমে থাকে, সেরকম। পিয়ালির বিয়ে হয়েছে আজ বছর 7 হতে আসলো। বাড়িতে অংশুমান আর পিয়ালির শাশুড়ি, একেবারে ছিমছাম সংসার। দায় দায়িত্ব কর্তব্য সব দিক থেকে শাশুড়িকে মায়ের মতোই পেয়েছে সে। বিয়ের পর রান্না তো প্রায় করতেই হতো না, যেদিন ইচ্ছে সেই দিন করত। শাশুড়ি মা কখনো জোরও করেনি। তবে কয়েকদিন হয়েছে এখন নিজেই গোটা ঘর নিজের হাতে সামলাতে পছন্দ করছে পিয়ালি। কারণ এই সংসার তো তার, স্বামীও তার, আর এত ভালো স্বামী যার গর্ভে হয়েছে সেই শাশুড়ি মাও তার নিজের। যদিও পিয়ালির কোনো সন্তান আদি নেই, এখন অবধি ফ্যামিলি প্ল্যানিং করে উঠতে পারেনি ওরা। ইচ্ছে আছে আগে গোটা বিশ্ব ভ্রমণ, তারপর গৃহস্থ জীবন যাপন। অংশুমান পিয়ালিকে চোখে হারায়। দেখে শুনেই বিয়ে হয়েছিল ওদের। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তির দিনটাতেই প্রথম অংশুমান দেখেছিল ওকে। অংশুমান ওই কলেজেরই প্রফেসর। তারপর পিয়ালি ঠিক ঠিকানা জোগাড় করে সরাসরি ওর মা বাবার কাছে অংশুমান নিজের মাকে নিয়ে হাজির হতেই মেয়ের বিয়ে পাকা করে ফেলেছিলেন পিয়ালির বাবা। যদিও অংশুমান বিয়ের পরে ওকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছে, এমএটাও পড়াতে চেয়েছিল, পিয়ালি আর চায়নি। অংশুমান সব সময় ওকে ভালোবাসায় মুড়িয়ে রাখতে চায়। কি নেই পিয়ালির কাছে? অর্থ, প্রাচুর্য, সম্পদ সব আছে। মাঝে মধ্যে এরকম খেখি কুকুরের মতো ঝগড়া করে, কারণে অকারণে সেই মান ভাঙাতে কম ভালো লাগে না অংশুমানের। নিজের থেকে অনেকটাই ছোট পিয়ালিকে ভালোবাসার সঙ্গে সঙ্গে খুব স্নেহও করে অংশুমান। তবুও মাঝে মাঝে যে কি হয়। অংশুমান বসে মোবাইলটা ঘাঁটছিল, হঠাৎ করে ওর একেবারে মুখের কাছে ধোয়া ওঠা 1 কাপ গরম চা ঠপ করে রাখতে গিয়ে অংশুমানের ঘোর কাটে। আরে বাবা, কি হলো? তোমার চা খেয়ে নাও, একটু পরে জুড়িয়ে যাবে, তারপর তো আবার চিৎকার করবে, চাটা গরম করে দাও। অংশুমান আবার ঘুরে তাকায় মায়ের দিকে। মা তখন হাতে মালা নিয়ে জপ করছেন আর বৌমার দিকে নজর রেখেছেন। ফিকফিক করে আবার হাসছেনও। অংশুমানকে চোখের ইশারায় শাশুড়ি চুপ করতে বলে, সেও চুপ করে খেয়ে নেয়। রান্নাঘরে তখন বাসনের সঙ্গে মহাভারতের যুদ্ধ চলছে।
জোর শব্দ। পাশের বাড়ির লোকে ভাববে বোধহয় মারামারি বেঁধেছে বাড়িতে, কিন্তু ওসব তো কিছুই না। অংশুমানেরা জিজ্ঞেস করা সাহস হলো না বিষয়টা কি। চা খেয়ে চুপচাপ ঘরে গিয়ে ল্যাপটপ খুলে বসলো। অনেকগুলো কাজ করতে হবে কলেজের। ঠিক সেই সময় একেবারে মোক্ষম মুহূর্তে কাঁদতে কাঁদতে পিয়ালির ঘরে প্রবেশ। যেই রকম হয়ে থাকে আর কি, খেকি কুকুরের মতো খানিকক্ষণ চুপ করে মুখ ভার করে সবাইয়ের সাথে খ্যাক খ্যাক করে তারপর স্বামীর কাছে এসে যত দুঃখের ফেদান ফেদানো। আহা, আমায় বলবে তো, কান্না করলে কি করে বুঝবো? ওফো, টাকা পয়সা লাগবে? আহা, কি হয়েছে বলো? আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, নিশ্চয়ই স্ক্রল করতে করতে কোনো সোনার গয়না দেখতে পেয়েছো, খুব পছন্দ হয়েছে। কদিন পর তো তোমার জন্মদিন, দেবখনি। সেটাও না? তাহলে ব্যাপারটা কি? শুধু টাকা গয়না সব কিছু, এই সব সময় কি আমার লাগে নাকি? তুমি কান্না করছো কেন বলো তো? ঘুরতে যাবে? কিন্তু এই মুহূর্তে কি করে যাই? কলেজে পরীক্ষা। আচ্ছা, পরীক্ষাটা হয়ে যাক, আমি কথা দিচ্ছি আমি ওপর মহলের সাথে কথা বলে এবার এবার আমরা কালিম্পং যাব, কেমন? না, সেটাও না। তাহলে কি হয়েছে? শরীর খারাপ, পেটে ব্যথা, মায়ের কথা মনে পড়ছে, বাপের বাড়ি যাবে? সব রকম অপশন দেবার পরও যখন জবাব এলো না না না, কিচ্ছু না, তাহলে মনটা কেন খারাপ? কি হয়েছে আমায় বলবে তো? মুখটা এরকম ফুলিয়ে রেখেছো কেন? পিয়ালি, বলো কি হয়েছে, আমি তো জানতে চাই নাকি? মা কিছু বলেনি? মা 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 মনে মনে ভাবছে অংশুমান। নে কেলো, মা তো কিছু বলেনি। হ্যাঁ, এইটুকু বলেছিল যে সকালে বেরিয়ে দুপুরে ঢুকেছে, তখন থেকেই মুখের তবলা ফোলা। তার মানে বাইরে কিছু একটা হয়েছে। বাবা, সংসার করা না তো, আর এই মেয়ে ছেলেদের বোঝা। এত বছর এর সঙ্গে থেকেও একে চিনতে পারলাম না। কি হয়েছে বলো? মা বলেনি? সকালে বেরিয়েছিলে বললো মা। আমি বেরোনোর পর? হ্যাঁ। আর দুপুরে ফিরেছো? হ্যাঁ। এইটুকুই বললো মা, আর কিছু বলেনি? না, মানে বললো সেই থেকে তোমার তবলা হলা। কি? না মানে 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 মুখটা ভার করে রেখেছো। দুঃখ হয়েছে ঠিক? হ্যাঁ, কে বকেছে আমার পিয়ালি সোনাকে? স্বামী আদর দেখাতেই বুকের ওপরে আছাড়ি মেরে কাঁদতে শুরু করলো পিয়ালি। আরে বলবে তো কি হয়েছে? আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, হাত খরচের টাকা ফুরিয়ে গেছে। আচ্ছা, কি হয়েছে? পাস্তা খাবে? চাউমিন, ফ্রাইড রাইস? আচ্ছা, রাতে রান্না করতে হবে না। তুত, এসব কিচ্ছু না। তাহলে কি? আমার কোনো স্বাধীনতা নেই। কথা শুনে অংশুমান আকাশ থেকে পড়ে, বলে কি? স্বাধীনতা নেই তোমার? আরেকবার বলো। ঠিকই শুনেছ, আমার কোনো স্বাধীনতা নেই। অংশুমান খানিকক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে হাসে, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, মাথা ঠিক আছে তো? মাথা যন্ত্রণা করছে? হ্যাঁ, ওষুধ আনবো? কেউ বোঝো না আমাকে, আমার কোনো স্বাধীনতা নেই। কিরকম? এই যেমন ধরো, বাড়ির বাইরে বেরোনোর আগে মাকে বলতে হয়, তোমায় বলতে হয়, দোকানে গিয়ে কিছু পছন্দ হলে কিনতে গেলে তোমার কাছে বলতে হয়, তুমি পেমেন্ট করে দাও। বাপের বাড়িতে গেলেও মা বাবাকে হাজারো কৈফিয়ত দিতে হয়, কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে মিশছি, কোথায় খাচ্ছি। এটা কোনো স্বাধীনতা হলো? তুমি কি বলতে চাইছো বলো তো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। অংশুমান সত্যি ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। পুরনো স্বাধীনতা পায় পিয়ালি, যখন খুশি বাড়ির বাইরে বেরোতে পারে, যখন খুশি ফিরে আসতে পারে। হ্যাঁ, তবে সন্ধে গড়িয়ে রাত হলে চিন্তা তো সবারই হয়, আর সেই চিন্তার কথাই শাশুড়ি মা, ওর নিজের মা বাবা এবং অংশুমান বলে। রইল বাকি সংসারের চিন্তা। আজ 7 বছর হয়েছে বিয়ে, কই কোনো রকম দায়িত্ব ভারী তো ওর ঘাড়ে চাপিয়ে দেয়নি ওর মা, তাই মাকে তো কোনো রকমেই দোষারোপ করা যাবে না। এইবার বাপের বাড়ির কথা। ওনারা তো যথেষ্ট ভালো মানুষ, মানা যাচ্ছে পিয়ালি ওনাদের দ্বিতীয় সন্তান। ওনার আগের একটা ছেলে আছে, সেই সংসার সামলালেও মা বাবা পিয়ালির প্রতি যথেষ্ট কর্তব্য পালন করে। তাহলে ব্যাপারটা কি হলো? অংশুমান ভালো করে বিছানায় পা টান করে শুয়ে পড়ে।
পিয়ালিও বিছানার ওপরে উঠে শাড়ির আঁচলটা জড়িয়ে চোখের জল মুছতে মুছতে বলে, জানো আজ কি হয়েছে? কি? শোনো তাহলে বলি। সকালে তুমি বেরিয়ে গেলে, তুমি তো জানো সকালের কাজকর্ম করার পরে একটু মোবাইল দেখা আমার অভ্যেস। জানি। সেটাই করছিলাম, হঠাৎ আমার আমার বহু বছরের পুরনো বান্ধবীর সঙ্গে দেখা, মিতালির সাথে। তাই? আর দূর, শোনোই না, আমি ওকে রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে সঙ্গে ও অ্যাকসেপ্ট করে নিল। তারপরও আমাকে SMS করছে, আমাকে লিখলো আমি কেমন আছি, আমাকে নাকি বিয়ের পরে আরো সুন্দর দেখতে হয়েছে, শুধু ওজনটা একটু বেড়েছে বলে আয়নার দিকে নিজেকে একবার তাকিয়ে চেক করে নেয় পিয়ালি। বলো না, মোটা হয়েছি। অংশুমানের নজর ওর বুকের কাছে, ভালো করে নিরীক্ষণ করে বলে, তা একটু হয়েছে। থাক, কি বলছে আর কি করো তুমি না। অংশুমান হেসে ফেলে, বলে, তারপর কি হলো বলো। তারপর আমি মাকে বললাম, মা বলল, তোমার বান্ধবী যখন দেখা করে এসো, আর ঘরের কাজ আমি সামলে নেব। না মা, আমি যা করে রেখেছি ওই দিয়ে তুমি খেতে পারবে না? বাবুকে টিফিন দিয়েছিলে? হ্যাঁ দিয়েছি, তাছাড়া যা আছে মায়ে দিয়ে খেয়ে নেবো খুনি। আমি বরং একটু আসি। হ্যাঁ মা, বহুদিনের পুরনো বান্ধবী, একসঙ্গে আমরা পড়াশোনা করতাম জানো, একটু দেখা করে আসি। যাও যাও। তারপর 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 আর কি, আলমারিটা খুললাম, খুলে তুমি আমাকে জন্মদিনে ওই সিল্কের শাড়ি দিয়েছিলে গত বছর, ওইটা পরলাম, সাজলাম একটু। জানোই তো বান্ধবীদের সঙ্গে দেখা হলে আমার বর যে কত বড় লোক আর আমি যে কত ভালো আছি সেগুলো একটু বোঝাতে হয়। এটা হয় কেন? ওর তো বোঝানোর কি আছে, নর্মালি কিছু একটা পড়ে গেলেই হলো। তোমার তো বান্ধবী, তোমার টাকা পয়সা বা আমার টাকা পয়সা তার তো কিছু যায় আসে না। তুমি কিছু বোঝো না, ওটা হয়, মেয়ে মানুষদের দেখাতে হয় আমি কত ভালো আছি, কত সুখে আছি, আমার সোনার গয়না তার পরিচয় দেবে। এই জন্যই ভাবি দরজা খুলতে এই সোনালি ঝকঝক করছে কেন সারা শরীরটা। এতগুলো গয়না পরে গিয়েছিলে, তোমার রাস্তাঘাটে বেরোতে ভয় করে না? সোনার যা দাম। উফ, আমি তো ড্রাইভারের সাথে গেছি, ভয় নেই। এবার শোনো। বলো। তারপর আমি ওকে SMS করলাম কোথায় দেখা করতে হবে। ও আমার ফোন নাম্বার চাইলো, আমি ওকে ফোন নাম্বার দিলাম। তারপর কি, ও আমাকে ফোন করলো। তোমাকে কতবার বারণ করেছি, এভাবে হুটহাট কাউকে ফোন নাম্বার দিয়ে দেবে না, আমাদের ব্যাংকিং কানেকশনের সঙ্গে সবকিছু যুক্ত। আচ্ছা ছাড়ো না, আমি তো ওকে চিনতে পেরেই দিয়েছি। আচ্ছা তারপর বলো। তারপর আমি ড্রাইভারকে বললাম, সে তো তোমাকে পৌঁছে দিয়ে ঠেকের আড্ডায় গিয়ে আড্ডা মারছিল, আমি ফোন করতেই ছুটতে এলো, এসে আমায় নিয়ে চললো দেখা করতে ওই পিয়ালির সাথে। কোথায় দেখা করলে? আরে ওই তো হেভেনের কাছে রেস্টুরেন্টটা আছে না, কফি বিক্রি হয় আর পাশেই খাবারের দোকান। হ্যাঁ, ওখানে। তো বান্ধবীর সঙ্গে আরো ভালো কোথাও যেতে পারলে না? আর তুমি শোনোই না, আমি যেই ঢুকেছি ভেতরে ওকে তো খুঁজে পাচ্ছি না। একটা তুড়ির শব্দ হলো, আমি চোখ পড়তেই দেখি মিতালি। আমার চোখ তো ছানা বড়া। কেন, কিরকম? আর বলো না, স্কুলে যখন পড়তাম ওই কালো কিলটে মুটি গোদা মালটা রীতিমতো চাকচিক্যে পুরনো স্লিম ফর্সা টুকটুকে সুন্দরী হয়ে গিয়েছে। কি করে পসিবল হলো? সেটাই তো কথা। জানো, মেয়েটা কালো ঢুপসে ছিল, একদম ভাল লাগতো না দেখতে। ওই মেয়েটা এখন ওই কালোই আছে, কিন্তু সুন্দর। তা কালো মানুষেরা সুন্দর হয় না? তোমাদের এই ধারণা কবে বদলাবে বলো তো? তোমরা এরকম বলো বলে ওই কালো মেয়েগুলোর উপরে কত খারাপ প্রভাব পড়ে জানো? ওরা কি ইচ্ছাকৃত হয়েছে ওরকম? আর এই কথাটা ভুলে যেও না, ইন্ডিয়ানদের রং কালোই হয়, দুধে আলতা হয় না, তাহলেই সেগুলোর ব্রিটিশের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, সে না হয় ভুল হয়ে গেছে, কিন্তু বোঝোই তো ওই স্কুলে থাকতে এরকম পেছনে লাগা আমাদের স্বভাব ছিল, তার উপরে মেয়েটার দাঁত উঁচু, দেখতে বিভৎস লাগতো। তারপর কি হলো? তারপর ও আমাকে ডাকতে আমি এগিয়ে গেলাম। আমার নিজেকে নিজের দেখে লজ্জা লাগছিল। কেন? ও রীতিমতো স্যুট বুট পরা, কি সুন্দর লাগছে গো। মাথার চুলগুলো স্ট্রেট করা, একেবারে কোমর পর্যন্ত ছাড়া, চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি, আর এক হাতে বোধহয় হিরে বসানো রিসলেট চকচক করছে।
আংটিও আছে, আর ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা কাজল। আর হ্যাঁ, ও দাঁতলা নেই, দাঁতগুলো সমান। গায়ের রংটা সূর্যের আলোয় চকচক চকচক করছে, কোথাও কোনো খুঁত নেই। অথচ এই মেয়েটা খুঁতই ছিল, নিখুঁত কি করে হলো? আচ্ছা আগে বলো, তোমার ভালো লাগছে না শুনতে, বলো। এই জন্যে আমার মন খারাপ হয়। আমার কোনো স্বাধীনতা নেই। আহা, আমার মাথা খেও না, অনেক কাজ পড়ে আছে আমার কলেজে। বলো, তুমি বলো, তারপরে কাজ করতে হবে। কাজ করতে হবে, যাও কাজ করো। আর আহা, ও। রাগ দেখিয়ে পিয়ালি ঘরের বাইরে বেরিয়ে গেল। একটু হেসে নিয়ে নিজের লেখাগুলো শেষ করতে বসলো অংশুমান। সে জানে এ পাগল আবার এসে বকবক করবে, এখন না হোক সারা রাত মাথা খাবে। আর এই জন্য অংশুমান নিজের থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কিছুদিন আগে কলেজে এক লেকচারের সঙ্গে দেখা। ছেলেটা অল্প বয়সী, বেজায় হাসি খুশি এবং ভালো। রিসেন্টলি বিয়ে ঠিক হয়েছে। সে অংশুমানকে বলেছে, স্যার, ম্যামের সঙ্গে একবার আলাপ করিয়ে দেবেন, খুব শখ। আপনি এত ভালো মানুষ, তাহলে আপনার স্ত্রীও নিশ্চয়ই আপনার মতোই গুণী হবে, সেও নিশ্চয়ই কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত। আসলে স্যার, আমি বলতে চাইছি যে এখন তো হাউস ওয়াইফ শব্দটি বিলুপ্ত হতে চলেছে। প্রত্যেকেই এখন হোম মেকার, সবাই কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত, এবং প্রত্যেকটি মেয়েই নিজের হাত খরচটা ঠিক জোগাড় করতে পারে। আমি কোনো বিপদের বা বাজে কথা বলছি না স্যার। ঘরে বসে অনেকে ফ্যাশনের ব্যবসা করছে, বিউটিশিয়ান কোর্স করছে, বৌদিও নিশ্চয়ই। লজ্জা লেগেছিল অংশুমানের বলতে, না, ওর স্ত্রী হাউস ওয়াইফ, প্রকৃতপক্ষে হাউস ওয়াইফ, যে ঘরে থেকে গোটা ঘরটাকে মাঝে মধ্যে সামলায়, মাঝে মধ্যে সামলায় না। উড়নচণ্ডী স্বভাবও আছে, একটু পাগলাটে ধরন, তবু ওই যে ভালোবাসে যে অংশুমান খুব। তাই চাকরি করুক বা না করুক, থাক না, বউ না হয় আমার টাকাতে রিল্যাক্স করছে। এইরকম ভাগ্য বা কটা পুরুষের হয়? গর্ব করে অংশুমান বলেছিল, নিশ্চয়ই আলাপ করাবো, তোমার বিয়ের দিন সকলকে ইনভাইট করবে তো? হ্যাঁ স্যার। লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছিল রাজীবের। বলেছিল, আসলে স্যার, আমার স্ত্রী একটা কোম্পানিতে চাকরি করে, উচ্চ ডিপার্টমেন্টে আছে। আরে বাহ, কংগ্রাচুলেশন, সে তো খুব ভালো প্রস্তাব। তা দুইজনে মিলে ইনকাম করবে আর ফরেন ট্রিপ করবে নাকি? হেসে দিয়েছিল ছেলেটি। অংশুমানেরও ইচ্ছে করে বলতে, তার স্ত্রী ব্যস্ত থাকে, সারাক্ষণ মোবাইলে স্ক্রল করে না, বা ওই কোনো গানের লাইনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে ভিডিও পোস্ট করে না। গুণ বলতে পিয়ালির কিছুই নেই, তবুও প্রজাপতির বন্ধন তো ভালো লেগে গিয়েছিল। রাত একটু বাড়তেই পেট বেশ কঁ করে ডাকতে শুরু করলো অংশুমানের। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বেজে গিয়েছে। অন্য সময় 9:15 থেকে 9:20 মধ্যে ডাক পড়ে খাবার টেবিলে। খাবার বলতে ওই ওটসের খিচুড়ি, ওঠাই রাতে বরাদ্দ। সকালে রুটি, দুপুরে লাঞ্চেও ওই রুটি টিফিন থাকে, আর সন্ধেবেলা এসে 1 কাপ চা, আর রাত্রে তাড়াতাড়ি ওটস। ভাত খায় না বললেই চলে। ডাক্তার বারণ করেছে অতিরিক্ত কার্বোহাইড্রেট সম্পন্ন খাবার খেতে। পিয়ালি সবটাই মেনটেন করে চলে, তবুও অংশুমানের কোথায় যেন গিয়ে একটা খোঁচা মারে বুকে। বাবু, বাবু খাবি আয়। হ্যাঁ মা, যাই। অংশুমান খাবার টেবিলে বসে। বাসনপত্রের আছাড়ির শব্দ অনেকটাই বন্ধ। বেশ শান্তভাবেই পিয়ালি বসে। 3টে মানুষ একেবারে চুপচাপ খাবার খেলো। এটো বাসনপত্র পরিষ্কার করে রেখে, শাশুড়ি মায়ের হাতাহাতি সবকিছু পরিপাটি করে গুছিয়ে, গ্রিলে তালা বন্ধ করে, শাশুড়ি মাকে তার ঘরে শুইয়ে, তার প্রয়োজন মতো ওষুধপত্র খাইয়ে পিয়ালি যখন অংশুমানের কাছে এলো, তখন ঘড়ির কাঁটায় রাত 11:30 বাজে। অংশুমান বিছানাপত্র গুছিয়ে নিয়েছে, জানে না হলে আজকে রাতে বিস্ফোরণ ঘটবে। ল্যাপটপটা সবে খুলেছে এমন সময়, তুমি আমার কথা শুনতে চাও না বলো? তোমার কাছে আমাকে পাগল বলে মনে হয়? যা বাবা, সে কথা আমি কখন বললাম? তাহলে আমি তখন কথাটা পুরো বললাম না, ছুটে আমার কাছে যেতে হয় তো, আমাকে একটু আদর করে জিজ্ঞেস করতে হয় তো। তাই শোনা, ও শোনা, কি হয়েছে বলো?
অংশমান আড্ডা মেরে আগে আসে পিয়ালির কাছে। ওর থুতনি ধরে একটু রোমান্টিক ভাব করতে গেলে পিয়ালি ওকে ধাক্কা মেরে সরিয়ে বলে, রাত হয়েছে তাই না, আমাকে দরকার। এগুলো কি বলছো তুমি? তোমায় কখনো আমি জোর করি? তোমার কি হয়েছে আমায় বলো তো। পিয়ালি বলে, শোনো না। তারপর ওকে দেখে আমার মাথা ঘুরে গেছে। আমি তখন নিজের দিকে তাকিয়ে দেখছি, ইস, কপাল ভর্তি এক গাদা সিঁথি ভর্তি সিঁদুর, কপালে বড় টিপ, হাতে শাখা পলা, হাজার গন্ডা চুড়ি, গলার মধ্যে মালা, কানের। আমার নিজের দম নিজের বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এগুলো কোনো বিবাহিতের সাজ নাকি? হ্যাঁ, আমি কি নতুন বউ? অসহ্য লাগছিল আমার। কিরে, হাঁকন দাঁড়িয়ে রয়েছিস কেন? চিনতে পারিসনি? বস। মিতালি বসতে বলল। তুমি কি করলে? বসলাম। মিতালি আমাকে কি বললো জানো? কি বললো? বললো, কি খাবি বল, অর্ডার করি। তারপর আর কি, আমি তো ভেবাচাকা খেয়ে ওর দিকেই তাকিয়ে রয়েছি। খাবার অর্ডার করে ও আমাকে বলল, তাহলে বল কেমন চলছে সবকিছু, বিয়ে কবে করলি? আমার বলতে ইচ্ছে করছিল 7 বছর, কিন্তু মুখ থেকে কি বেরোলো জানো? কি? 7 মাস। কেন? দূর, বললাম না, নিজের সাজে নিজেরই অসহ্য লাগছে। ওকে দেখে কত স্মার্ট মনে হচ্ছে, অথচ স্কুলে ওকে গাইয়া লাগতো, মাথায় এক গাদা নারকেল তেল দিয়ে যেত। সেই মেয়ে এখন। তারপর কি হলো? তারপর আর কি, আমাকে কি বললো জানো? কি বললো? আমি যখন জিজ্ঞেস করলাম, তোর খবর কি, তুই এখনো বিয়ে করিসনি? পাগল, বিয়ে এখনকার দিনে কেউ করে? আমি একজনের সঙ্গে রিলেশনে রয়েছি। মানে বিয়ের আগেই? ও মা, সিনেমায় দেখিসনি? এখন এসব পসিবল, সব জায়গায় হয় রে। তাছাড়া আমি নিজে চাকরি করি। একটা কোম্পানির নাম বললো। আমি খবরে দেখেছি, মোবাইলেও স্ক্রল করতে করতে দেখেছি, বিরাট কোম্পানি, সেখানে উচ্চ পদে চাকরি করে ও। তারপর আর কি? ও বলল, গ্রামের বাড়ি বিক্রি করে বাবা মাকে শহরে এনে তুলেছি, আমার সঙ্গেই থাকে। তাছাড়া আমার যে পার্টনার, সে আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। মানে কি বলতো, ওই বিয়ে করার পরে স্বামী স্ত্রীর মধ্যে একটা দায়িত্ববোধ থাকে না, ওসব আবার নেই। যখন ইচ্ছে হয় একসাথে ঘুরতে যাই, একসঙ্গে ট্যুরে করি, প্রয়োজনে একসাথে, বুঝতেই তো পারছিস। তারপর কি বললো? তারপর আর কি বলবে? ও খুব ভালো আছে, সম্পূর্ণ স্বাধীন, কাউকে কৈফিয়ত দিতে হয় না। আর আমায় দেখো। ও, তাহলে এই তোমার কান্নার প্রধান কারণ? হ্যাঁ, এটাকে তোমার কোনো বিষয় বলে মনে হচ্ছে না? না, আমি জানতাম, তবে আমার মন বোঝো না। আবার পিয়ালি কান্না করছে। অংশুমান বলছে, আহা, ওর জায়গায়, তুমি তোমার জায়গায়। লাইফ তোমাদের দুইজনকে 2 রকম ভাবে দিয়েছে জীবনটা, এতে তো তোমারও হাত নেই, ওরও হাত নেই। ও স্ট্রাগল করেছে, পড়াশোনা চালিয়ে গেছে, তাই এখন সাকসেস হয়েছে, টাকার গতিতে ঘুমোচ্ছে, নিজের মতো নিজের লাইফটাকে সেটেল করেছে, বাবা মাকে তুলে এনেছে। তোমার তো বিয়ে হয়ে গেছে, আর তোমাকে তো বিয়ের পরে আমি আরো পড়াশোনা করতে বলেছিলাম, চাকরিও করতে বলেছিলাম, বাট তুমি চুজ করলে সংসার করা, তাই তোমার জীবনটা সংসারেই যাচ্ছে। তো এখন পস্তিয়ে কি হবে? বাদ দাও, শুয়ে পড়ো, সকালে আমার কাজ আছে, খুব তাড়াতাড়ি উঠতে হবে। আর কালকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে দিও প্লিজ, সকাল সকাল বেরোবো, মিটিং আছে। পিয়ালি চুপ হয়ে যায় অংশমানের কথা শুনে। ওকে মিতালি বলেছে, জানিস তো, আমার উপরে কেউ কখনো কোনো রকম জোর জবরদস্তি করে না, এমনকি হুকুম তো নাই। তাছাড়া কি বলতো, দুনিয়াতে সত্যি সাকসেস হতে গেলে টাকার প্রচুর দরকার, কথা কম বলতে হবে, নিজের পার্সোনালিটি নিয়ে নিজে থাকতে হবে। এই পার্সোনালিটি শব্দটা যথেষ্ট নিজেকে ব্যক্তিত্ব হিসাবে বজায় রাখার জন্য, বুঝলি? আর তাছাড়া ওসব আতি পাতি ভাবে লাইফ এনজয় করার ইচ্ছে আমার নেই। তোকে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, আগের থেকে অনেক বেশি সুন্দর। পিয়ালের তখন পাল্টা বলতে ইচ্ছে করছিল, তুই কি বুঝবি, আমার বর আমায় কত ভালোবাসে, আমাকে সব সময়। কিন্তু বলতে গিয়েও বলতে পারলো না যেটা পিয়ালি দেখিয়েছে, যেটা পিয়ালি বলেছে। আমি নিজে স্বাধীন রে,
যখন যেরকম যথেচ্ছভাবে খরচা করছি, ঘুরতে যাচ্ছি বাবা মাকে, আর তাকে নিয়ে ভালো আছি। যদিও সে এখন বিয়ের কথা বলছে, আমার ইচ্ছে নেই করার। কারণ কি বলতো, আমি কোনো বন্ধনে নিজেকে বাঁধতে চাই না। আমি মুক্ত বিহঙ্গ, আর এই মুক্তির মধ্যে বিশাল স্বাধীনতা রে। অবশ্য তুই বুঝবি না, তুই তো বিয়ে করে নিয়েছিস। কথাটা বিরাট গায়ে লেগেছিল পিয়ালির। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হংসমান দেখে পিয়ালি তখনও তার পাশে শোয়া। কিচ্ছু বলে না ছেলেটা, হয়তো শরীরটা খারাপ করেছে। ও পিয়ালি, এই পিয়ালি। গায়ে হাত দিয়ে ডাকাতেই হাতটা ঝটকা মেরে সরিয়ে দেয় পিয়ালি। তাও অংশুমান কিছু বলে না, ওর কপালে আলতো চুম্বন করে উঠে যায়। আধ ঘন্টা পর ফ্রেশ হয়ে এসে দেখে তখনও পিয়ালি শোয়া। ও, আজ বুঝি ম্যাডামের মুড অফ। আগে বলতে পারতে, মাকে বলে দিতাম। এখন বুড়ি মানুষ কি করে কি করবে। আমাকে কি এই জন্য বিয়ে করে নিয়ে এসেছো? আমি কি তোমার কৃতদাসী? যখন উঠতে বলবে, যখন রান্নাঘরে গিয়ে রান্না করতে বলবে, আমায় করতে হবে? এগুলো কি বলছো? না, নিজেরটা নিজে করে নিতে শেখো। পিয়ালির কাছে জোর ঝাঁঝি খেলো অংশুমান, তবুও কিচ্ছু বলল না। তার থেকে বয়সে তো অনেকটাই ছোট, অন্যায় সে করতেই পারে, কিন্তু ক্ষমা করে দেওয়া অংশুমানের ধর্ম। অন্তত মা এটা বলেছিল যখন বিয়ে করার সময় যাচ্ছিল, আর প্রত্যেক আত্মীয় বলছিল, নে অংশু, মায়ের কোলে বসে বল তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। তখন অংশুমান বলেছিল, মা, তোমার জন্য বান্ধবী আনতে যাচ্ছি। বান্ধবী তো আনছিস বাবা, তার সমস্ত কিছু দেখে রাখা দায়িত্ব কিন্তু তোর। শোন, তার কি কি গুণ আছে সেইটা সবাইকে বলবি তুই, কিন্তু তার দোষটা নিজের মনে রাখবি বাবা, তাহলে সংসার সারা জীবন সুখের হবে। কথাটা খুব দাগ কেটেছিল অংশুমানের মনে। হ্যাঁ, পিয়ালির যাবতীয় দোষ সে আজও লুকিয়ে রেখেছে বুকে। ওপর থেকে নামতেই অংশুমান দেখে রান্নাঘরে শব্দ হচ্ছে। মা উঠে রান্না চাপিয়েছে। এ কি মা, তুমি? আরে বাবা, বৌমা উঠলো না, শরীরটা বুঝি খারাপ হয়েছে? থাক, ওকে আর ডাকিস নে। আমি এই আলুর চোখা, পাতলা করে টমেটো দিয়ে মুসুরির ডাল আর এই ডিমের অমলেট করেছি, খেতে পারবি বাবা? এই হাতের শিরাগুলোই ব্যথা করে তোরে বাবু, আঙুলগুলো বেঁকে থাকে, তাই আটা মাখতে পারিনি। অংশুমানের চোখে জল চলে আসে। পিয়ালিকে সে দোষ দিতে পারবে না, কারণ সে কাজ করে, যদিও মাঝে মাঝে এমন বেয়ারাপানা করে যে অংশুমানেরও তখন আফসোস হয়। ওর অন্যান্য কলিগরা বাড়িতে কাজের লোক রেখেছে, বাবা মাকে দেখা সাক্ষাতের জন্য লোক আছে, যদিও তাদের স্ত্রীরাও পরিবারকে সময় দেয়, সন্তানকে সময় দেয়, কিন্তু তাদের লাইফস্টাইলটা আধুনিক, আর অংশুমানের আদ্যিকালের সেগেলে। আধুনিকতার যুগে নিজেকে আপডেট করতে গেলে এই ধরনের সংসারটা ঠিক চলে না আজকাল। মা, তুমি যা করেছো অনেক করেছো, আমি কি ওকে ডাকবো? না না, ডাকিস নে বাবা, ও ঘুমুক না, ঘুমুক, যখন ইচ্ছা হবে উঠবে খন। আমি এইটুকু সেরে স্নান করে পুজোয় বসবো, তারপরে যদি উঠে কিছু করতে ইচ্ছা করে করবে, নালে ও যা আছে মায়ের দিয়ে খেয়ে নেবো খন। অংশুমান খাবার দাবার গুছিয়ে নিয়ে মাকে প্রণাম করে যখন যায়, তখন বাড়ির ব্যালকনির দিকে তাকিয়ে দেখে পিয়ালি তখনও নেই। অংশুমান গত রাতের কথা ভুলেই গিয়েছিল, কিন্তু পিয়ালি ভুলেনি। সে শুয়ে শুয়ে কেবলমাত্র ভাবছে তার কোনো স্বাধীনতা নেই, সে নিজের মতো করে চলতে পারে না। এখন একমাত্র উপায় আছে আবার পড়াশোনা করা। না, পড়াশোনা করতেও ভালো লাগে না। রুট, তাহলে কি করলে অংশুমান আর এই সংসার থেকে নিজেকে ছাড়ানো যাবে? কি করলে একটা স্বাধীন জীবন পাওয়া যাবে? আচ্ছা, একবার মিতালির সঙ্গে যোগাযোগ করলে হয় না? মাথায় দুষ্ট বুদ্ধি খেলতেই মিতালিকে এসে SMS করে। যদিও মিতালি এসে SMS-টা সিন করে না, হয়তো সে এখন ব্যস্ত, তাই তো তার মতো তো নয় সংসারের কাজ করে হাত গুটিয়ে বসে মোবাইলে স্ক্রল করবে, না হলে পাশের বাড়ির বৌদির সাথে গল্প করবে, না হলে ঝগড়াঝাটি শুনবে কারো। না, ওইসব সময় হয়তো মিতালির নেই। আচ্ছা, মিতালির জগৎটা কত অন্যরকম না? মিতু, এবার বিয়েটা করে নাও। অনেকদিন তো হলো তোমার আর চন্দনের সম্পর্কটা, আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না।
বাবা দেখো, ওই গ্রামের ঝাঁপোষা বাড়ি থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে এসেছি। এই যে ফ্ল্যাটে তোমরা রয়েছো, 25,000 টাকা প্রত্যেক মাসে আমাকে ইএমআই ভরতে হয়। কোনো আইডিয়া আছে তোমাদের? যে 4 চাকা গাড়ি করে তুমি মাকে নিয়ে নার্সিংহোমে যাচ্ছ প্রত্যেক মাসে ট্রিটমেন্ট করাতে, সেখানেও আমাকে ইএমআই ভরতে হয়। টোটাল হিসাব করলে কত লাখ টাকা আমার ইএমআই এ বেরোয়, কোনো আইডিয়া আছে তোমার? তার উপরে সেভিংস আছে। এই সব করতে গেলে আমার দ্বারা সংসার হবে না বাবা, আমি পারবো না। আমার এই হাজবেন্ড, বাচ্চা কাচ্চা, জাস্ট ইম্পসিবল আমার পক্ষে এগুলো টলারেট করা। তাই কিন্তু মা, আমরা তো তোকে বিবাহিত দেখে যেতে চাই। তোর সিঁথিভর্তি সিঁদুর, গা ভর্তি সোনার গয়না, তারপর তোর কোলে একটা বাচ্চা। মা দেখো, ওইসব আমার ডেস্টিনিতে নেই। তাছাড়া সবার জন্য ভাগ্যে সবসময় সবকিছু থাকে না মা। চন্দন আমার পক্ষে সেই আইডিয়াল পার্সনটা নয় যাকে আমি লাইফ পার্টনার করতে পারবো, বুঝেছ? মিতালি অফিস থেকে বেরিয়ে যায়। তখনই দেখে ফোন এসেছে। আজকে বেশিক্ষণ অফিসে এসে থাকেনি, গঙ্গার পাড়ে গিয়ে একটু মুক্ত হাওয়া নেবে। হ্যাঁ বল, ফোন করেছিলি? অনেকক্ষণ, তুই রিসিভ করিসনি? ওই অফিসে ছিলাম, সকালবেলা বাড়িতে একটু ঝামেলা হয়েছে তাই। বল, কি বলবি? বলছি একটু দেখা করবি? অবশ্যই, কেন নয়, চলে আয় গঙ্গার পাড়ে। পিয়ালি দেখা করতে আসে, তবে আজ সে শাড়ি পরেনি, গয়নাও পরেনি। সে নিজে তার আলমারির মধ্যে পড়ে থাকা টাইট হয়ে যাওয়া একটা জিন্স আর টপ পরেছে। মাথার চুলটাকে আকড়া ক্লিপ দিয়ে বেঁধেছে, হাতে শাখা পলা খুলে শুধু নোয়া পড়েছে, কপালে ছোট্ট একটা কালো টিপ পড়েছে। সিঁদুর প্রায় দৃশ্যমানই নয়। যদিও ঘর থেকে যখন বেরোচ্ছিল শাশুড়ি মা তাকিয়েছিল, যদিও মুখে কিছু বলেনি। আরে তোকে আজকে ভালো লাগছে তো? ভালো লাগছে? হ্যাঁ, অন্যরকম লাগছে। সবসময় অত করে সিঁদুর পরবি না রে, মাঝখানে স্মৃতি ফাঁকা হয়ে যায়। তাছাড়া দেখতেও খুব একটা মনে হয় ভালো লাগে না। যদিও সাজটা যার যার ব্যক্তিগত চয়েস, আমি তো আর কারো মনের মধ্যে ঢুকে বসে নেই। আচ্ছা, তুই যেখানে চাকরি করিস সেখানে শিক্ষাগত যোগ্যতা অনেক, বল? হ্যাঁ, কেন বলতো? না মানে এমনি, আসলে আমার সঙ্গে অংশমানের ঠিক একটা ভালো চলছে না, বোধহয় আমার আর সংসারটা থাকবে না। তাই নিজেকে তো আমাকে সম্পূর্ণভাবে ঠিক রাখতে হবে, বল? আমাকেও তো ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, বাবা মাকে দেখতে হবে। তোর মাথা ঠিক আছে পিয়ালি? তোর বিয়ে হয়েছে মাত্র 7 মাস, এরই মধ্যে তুই? হ্যাঁ রে, পারছি না, আমি ওকে সামলাতে পারছি না, ও আমাকে কোনো রকম স্বাধীনতা দেয় না। আমি ভাবছি একটা ডিভোর্স অ্যাপ্লাই করবি। আমার বন্ধু আছে, তার সাথে কথা বলবো। ইস, এতদিন পর আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হলো, তাও বান্ধবীর যদি এরকম অবস্থা হয়। আচ্ছা, আমি কি বলবো? ওমা, তোর উপরে যে টর্চারগুলো হয় সেগুলো বলবি? তোকে যদি মারে সেই দাগগুলো অবশ্যই থাকবে, ডাক্তারি প্রমাণ লাগবে। মিউচুয়াল করে নে, তুই খোরপোশও পাবি। না 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 না, ওর টাকায় আমি কিছু করতে চাই না। আসলে ওকে আমার আর ভালো লাগে না, ওই আমাকে পছন্দ করে না। জানিস তো, আমার বরের না অন্য মেয়ে ছেলের সঙ্গে ইন্টু পিন্টু আছে। তাই? আগে বুঝিসনি? কি করে বুঝবো ভাই? সে 7 মাসের সম্পর্ক বোঝা যায় নাকি বল? ঠিক আছে, তোকে আমি ফোন নাম্বার দিয়েছি, তুই সেভ করে নে। তুই চাইলে আজকে বিকালে একটা দেখাও করতে পারিস, আজকে আমি ফাঁকা আছি। করবি? ভয় হচ্ছিল পিয়ালির, তবুও অংশমানের কাছ থেকে ছুটকারা ওকে পেতেই হবে। 3 দিন পর, এই 3 দিন অংশমানের সাথে ভালো করে কথা বলেনি পিয়ালি, বিছানাতে পর্যন্ত না। ঝাঁঝি মেরে সরিয়ে দিয়েছে ওকে। শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ, জ্বরে পড়েছেন উনি। একেই তো ওনার হাত পায়ের নার্ভ দুর্বল, ওষুধ খান অনেকগুলো। সেই মানুষের ওপরে সংসারের চাপ। একটা কাজের লোক ঠিক হয়ে গেছে, মাত্র 2 দিন হলো। সে এসে বাসন কোসন মাজে, কাপড় কাচে, তবে রান্নাটা শাশুড়ি মা নিজেই করেন। ছেলেকে বলেছেন, দেখ বাবু, বৌমা পারে না, তুই কাজের লোক রাখছিস রাখ, কিন্তু আমার রান্নাঘর আমার অন্নদাত্রীর ঘর, ও ঘরে আমি কিন্তু আর কাউকে ঢুকতে দেব না। বৌমার যখন ভালো করবে, নালে যতদিন আমি বেঁচে আছি আমায় করতে দে বাবা। এরপরে অংশু কিছু বলতে পারেনি। সেই দিন রাতে অংশমানেরও বেশ রাগ হয়। পিয়ালি আয়নার সামনে বসে মাথার চুল আঁচড়াচ্ছিল।
অংশুমান লক্ষ্য করেছে আজ 2-3 দিন হলো পিয়ালি মাথায় জল ভেজাচ্ছে না। কি ব্যাপার বলো তো? চুলগুলো এমন কাঠি কাঠি হয়ে আছে। ওসব অশিক্ষিত লোকেরা বলে। মানে? চুলে একটা জিনিস করেছি, স্ট্রেট, চুল সোজা থাকবে, তাই জল লাগানো যাবে না, স্নান করা যাবে না। অদ্ভুত তো, হে আবার হয় নাকি? আহা, তুমি হলে ওল্ড ফ্যাশনের মানুষ, আমি এখনকার। শোনো, আমাকে না একটা ডায়মন্ডের আংটি কিনে দেবে তো? ডায়মন্ড? দাম কত সেই সম্পর্কে আইডিয়া আছে? পিয়ালি আবার একটা ধাক্কা খায়, বলে যদি স্বাধীনতা থাকতো আমার, আমি নিজে রোজগার করতাম, তাহলে এই টাকাটা দিয়ে আমি নিজেকে গিফট করতাম। সে না হয় করতে, কিন্তু ঠিক আছে, তুমি তখন চেয়েছো দেবো, নিশ্চয়ই দেবো। আর তুমি যা চেয়েছো তা কি তোমায় আমি দিইনি? দিয়েছো, অনেক বলার পর। কি বলছো বলো তো? তোমার আজকাল হয়েছেটা কি? কিচ্ছু হয়নি, আমার দেরি হবে শুতে। ব্যাগ খুলে এক গাদা প্রোডাক্ট বার করে পিয়ালি। অংশুমান হা করে তাকিয়ে থাকে। এগুলো কি বার করছো? এগুলো প্রোডাক্ট, এগুলো মাখবো, মাখলে স্কিন ভালো থাকে, ফেস ভালো থাকে। আর তুমি শুয়ে পড়ো গো, শুয়ে পড়ো। পরের দিন সকালবেলা অংশুমান যখন কলেজে পৌঁছাবে তার ঠিক আগে একটা ফোন। নমস্কার স্যার, একটা পার্সেল এসছে আপনার জন্য, কোর্ট পেপার। কোর্ট পেপার? অংশুমান সরাসরি কোর্টে গিয়ে হাজির হয়। জানতে পারে পিয়ালি তার নামে কেস করেছে এবং নোটিশ এসেছে তার কাছে, মিউচুয়াল ডিভোর্স চায় পিয়ালি। বাড়ি আসে অংশুমান, পিয়ালির চোখে চোখ রাখে। কাগজটা মাকে দেখাতেই মা বললেন, তোদের কি হলো বাবা, এইসব কি বৌমা? হ্যাঁ, আমি আর তোমার ছেলের সঙ্গে সংসার করতে পারবো না। মানুষটা একদম ভালো না, পচা, আমার পক্ষে আইডিয়াল নয়। যা করছো ভেবে করছো। তোমায় খুব ভালোবাসি, তাই তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তুমি আমায় ছেড়ে ভালো থাকবে তো? খুব ভালো থাকবো, আমার স্বাধীনতা দরকার। কি দিইনি তোমায় আমি, কি দিইনি? যা চেয়েছো তাই পেয়েছো। আমার মা বুড়ো মানুষ হয়েও তোমার সংসারের কাজ করতে দেয় না, নিজে করে। আচ্ছা পিয়ালি, তুমি তো সম্পূর্ণ সুখী একজন মানুষ। তুমি মা হতে চাওনি বলে এখনো পর্যন্ত আমরা সন্তানের প্ল্যানিং করিনি। তাছাড়া তোমাকে আমি অংশুমান বোঝানোর চেষ্টা করে তার ভালোবাসাটা, কিন্তু পিয়ালি বলে, হলো তো, দিলে তো আমায় খোটা। জানতাম, আমায় বলেছিল মিতালি। কি বলেছিল? বলেছিল, দেখ তোর বর তোকে খোটা দেবে, এগুলো দেবার পরে একদিন না একদিন ঝগড়া করে দেখবি। ও, তার মানে সব নষ্টের গোড়া ওই মেয়েটা। মোটে ওকে কিছু বলবে না। ও না থাকলে আমি কি করে বুঝতাম যে আমি কতটা দুঃখী তুমি, তাই তো? হ্যাঁ, তুমি শিওর তো তোমার খোরপোশের কিচ্ছু লাগবে না? না, তুমি আমাকে ডিভোর্স দাও, ব্যাস। পিয়ালির মা বাবা ব্যাপারটা জানতেই ওনারাও ফোন করে কান্নাকাটি শুরু করলেন মেয়ের কাছে। এটা কি করছিস তুই মা? কত ভালো জামাই, 7 বছর হয়েছে তোর সংসার, আর তুই এখন? দেখো মা, আমি ওকে সহ্য করতে পারছি না। তাছাড়া আমার আর ইচ্ছে নেই ওর সঙ্গে সংসার করার। আমি এখন স্বাধীন হতে চাই, চাকরি বাকরি করবো, এইসব ইচ্ছে। তাই শেষ পর্যন্ত ডিভোর্স নেবার জন্যে পিয়ালি সুইসাইড অ্যাটেম্প করতে যায়। হ্যাঁ, বিষ খায় সে। আমি ডিভোর্স দিলে তুমি খুশি তো? তাও তুমি নিজেকে এইভাবে শেষ করো না। জাস্ট একটা সই তো, তোমার আমার সম্পর্ক 7 জন্মের জন্য শেষ। বুকে পাথর চাপা কষ্ট নিয়ে অংশুমান ডিভোর্স দেয় পিয়ালিকে। সেদিন কোর্টের বাইরে পিয়ালির সে কি আনন্দ। মিতালিকে ফোন করে সে বলে, মিতালি, আমার একটা চাকরি জোগাড় করে দিত। আচ্ছা ঠিক আছে, আমি তোর সঙ্গে কালকে দেখা করব। ডিভোর্সের পর পিয়ালি একটা বাসা ভাড়া করে থাকতে শুরু করে। মা বাবাকে বলেছে, তোমরা বিয়েতে আমাকে যে গয়নাগাটিগুলো দিয়েছিলে ওগুলো তো নিতান্তই আমার। ও বেঁচে পড়তে যা থাকবে তাই দিয়ে আমার ঠিক চলে যাবে, ততদিনে আমি একটা চাকরি পেয়ে যাব। মিতালির সঙ্গে দেখা করে পিয়ালি। মিতালি বলে, এগুলো কি কোয়ালিফিকেশন তোর? তুই এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলি, অথচ এই রেজাল্ট করেছিস উচ্চ মাধ্যমিকে। আর গ্র্যাজুয়েশনের রেজাল্ট তো জঘন্য রে, 2nd ক্লাসও না। না, এতে তো চাকরি পাওয়া অসম্ভব। এক্সট্রা কিছু জানিস? কম্পিউটার, অ্যানিমেশন কোর্স বা কিছু? ওসব কি? ও বাবা, শিখিসনি? কেন রে, তোকে তোর বর শেখায়নি? মনে পড়েছে পিয়ালির। অংশুমান অনেক করে বলেছে,
তোমার যদি কিছু শিখতে ইচ্ছা করো শিখতে পারো, কম্পিউটার কিন্তু এখন সব জায়গায়, চাইলে এআই কোর্সও করতে পারো। নতুন চলছে, এখন উঠেছে মার্কেটে, এখন থেকে যদি করো তাহলে টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারবে, পরবর্তীকালে দেখবে ওইটাই কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে। তাছাড়া গান, নাচ, আঁকা এগুলো তো মানুষের হবি, শখের মধ্যে পড়তেই পারে। তোমার কিছুই কি ইচ্ছে করে না? তখন পিয়ালি না করেছে, কিন্তু এখন আচ্ছা তাহলে তাহলে আর কি, ডিভোর্স যখন হয়ে গেছে তখন তো বরের কাছে আর ফিরে যেতে পারবি না। তুই এক কাজ কর, তুই কাকু কাকির কাছেই ফিরে যা, ওনারা তোর বাবা মা, নিশ্চয়ই তোকে ফেলে দেবেন না। মাত্র দিন 15 মধ্যে পিয়ালি বুঝতে পেরে যায় তার সুখের জগৎটা কোথায় ছিল আর এখন সে কোথায় এসে দাঁড়িয়েছে। অন্যদিকে অংশুমান রেগুলার সে পার্টিতে যাওয়া শুরু করেছে, বারখানায় যাওয়া শুরু করেছে, মদ খাওয়া শুরু করেছে। এক্সকিউজ মি? ইয়েস, রোজ দেখছি এসে মদ খাচ্ছেন, কি ব্যাপার, বউ ছেড়ে দিয়েছে? কোনো দোষ ছিল না জানেন তো, তাও ছেড়ে দিয়েছে। আমি অংশুমান চ্যাটার্জি। হো, আমি মিতালি দত্ত। অংশুমান আর মিতালি একে অপরকে বোধহয় চিনতে পারে, তবুও কেউ কারো নাম ধরে কারো পরিচয় দেয় না। হ্যাঁ, নমস্কার, আপনার ফোন নাম্বারটা? অংশুমান তার ফোন নাম্বার দিয়ে দেয়। 1 মাসের মধ্যে অংশুমান আর মিতালির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, যদিও অংশুমানের হৃদয়ে আজও পিয়ালির বসবাস। কই ঠাকুরজি, বাসনগুলো মেজে নাও, যাও। তোমার দাদা ডিমের অমলেট খেয়ে যাবে, ভেজে দিও কেমন? আমি বরং খোকনকে নিয়ে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি। পিয়ালি বুঝতে পেরেছে আজ আফসোস শব্দটা কাকে বলে। সুখে থাকতে ভূতে কিলায় বলে না, ওই ভূতের কেলান খেয়েই আজ পিয়ালির এই অবস্থা। অংশুমানকে ফোন করতে চেয়েছিল অনেকবার, কিন্তু কোথায় গিয়ে যেন ওর বিবেক থেকে বলেছে, তোকেও অনেক সহ্য করেছে লোকটা, তোর এই পাগলামি সহ্য করেছে। জানিস তো, ও অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে, ওর চাকরি, ওর পজিশন, ওর সংসার সব কিছুতে কর্পোরেট জগতে থাকা একটা সাকসেসফুল মহিলাই ওর পক্ষে আইডিয়াল। তোর মতো সামান্য গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে ওর পক্ষে মোটেই উপযুক্ত নয়। অন্তত হতো যদি নিজের রোজগার নিজে করতে পেরে নিজের খরচ নিজে চালাতে পারতি, তাহলে বোধহয় হতো। তুই তো সেটুকুও নই রে, তুই তো ওর নখের চকোনস। অথচ ও তোকে রেখেছিল মহারানী করে। তুই তাকে পদদলে শেষ করে এসেছিস, এরপরে আবার ফিরে যাবি পিয়ালি, আবার তোর খারাপ লাগবে না? এই বেলা তোর আফসোস হবে না? বেশ কয়েক মাস পরের ঘটনা, প্রায় 9-10 মাস। পিয়ালি একটা ছাপাখানাতে চাকরি করে, মাস মাইনে নিতান্তই কম, তবুও গ্রামের মোড়লকে ধরে চাকরিটা পেয়েছিল। সুখের সংসার কিভাবে নষ্ট হয়েছে সেটা কাউকে বড়াই করে বলতে চায় না পিয়ালি। তবে হ্যাঁ, পরনের ময়লা কাপড়টা গুজে সে কাজ করে, তার রেজাল্টের যোগ্যতায় এটাই নাকি তার পক্ষে যথেষ্ট। কি রে মা, কাজকর্ম হচ্ছে ভালো? হ্যাঁ হচ্ছে জ্যাঠা। তা বলি, আজ কারখানাটা বন্ধ করে দিস তুই, আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। বিয়ে বাড়ি? হ্যাঁ, আরে বউ ভাত, আমাদের গ্রামেই থাকতো মেয়েটা, তুই তো নাম জানিস, মিতালি। ওরই বিয়ে কলেজের এক প্রফেসরের সঙ্গে। মেয়েটা জীবনে কম কষ্ট করেনি রে, আর কষ্ট করলে কি কেষ্ট মেলে না? প্রফেসরের সঙ্গে বিয়ে হচ্ছে, একটা ছিমছাম সংসার। শুনেছি ছোড়ার নাকি আগে একবার বিয়ে হয়েছিল, বউটা নাকি পাগল ছাগল, নিজেই বরকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আর এখন কি জ্যাঠা? এখন মিতালির সঙ্গে বিয়ে করে সেই ছেলে সুখে থাকবে।
মিতালিও তো এমনই ছিমছাম সংসার চেয়েছিল। তাছাড়া মেয়েটা তো খুব একটা খারাপ না রে। সংসারের ভার দায় দায়িত্ব মাথায় এমনভাবে ছোটবেলা থেকে ছিল যে ভালোবাসার বা কাউকে ভরসা করার সময়টুকু পায়নি। মারে, জীবন আর যুদ্ধ এক একজনের এক এক রকমের গল্প তৈরি করে। এরা তোরই দেখ না, 7 বছর সুখে সংসার করলি, মাত্র কয়েক মাসে তোর ডিভোর্স হয়ে গেল। অথচ ওর দেখ, এত বছর স্ট্রাগল করে করে শেষ পর্যন্ত জীবনে সুখ এলো। সেদিন রাতে পচার দোকান থেকে নেট রিচার্জ করে পিয়ালি। মিতালির এফবি খোলে। এখন মিতালির নামের পাশে AM যুক্ত হয়েছে। অংশুমান মিতালি স্ট্যাটাসে সে ম্যারিড হয়েছে। মাথা ভর্তি সিঁদুর, কপালে লাল টকটকে টিপ, গা ভর্তি সোনার গয়নায় ওই কর্পোরেট জগতে থাকা মেয়েটা পূর্ণ সংসারী হয়েছে। শুধু অংশুমানের পাশে দাঁড়িয়ে থাকা ফটো ফ্রেমে মেয়ে মানুষটার চরিত্রটা বদলে গিয়েছে। এত বছর যেখানে পিয়ালি ছিল, আজ সেখানে মিতালি এসেছে। টপটপ করে চোখ থেকে জল পড়তে শুরু করে পিয়ালির। একটা SMS এসেছে মিতালির তরফ থেকে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, অংশুমান মানুষটা খারাপ না রে। আজ অনেকগুলো মাস হয়ে গেল তোকে ফোন করছি, তোর ফোন নাম্বারে ফোন যায় না। তোর বাড়ির লোকের কাছে খবর নিয়ে জানতে পারলাম তুই সেখানে থাকিস না। কাকু কাকিমা অনেক আগেই বাড়ি ত্যাগ করেছেন। দাদা বৌদিও ঠিকঠাক ব্যবহার করলো না। বুঝতে পারলাম তুই বোধহয় ওনাদের অন্ন ধ্বংসাচ্ছিস। দেখ, আমি মানছি হয়তো পড়াশোনার দিক থেকে তুই আমার থেকে অনেক কমা, তবুও নিজের জীবনটাকে সুখী করতে গিয়ে আজ অনেক বড় ভুল করে ফেললি পিয়ালি। আমার ভাগ্য আমার মতো ছিল, আর আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি সেই গল্পই তোর সঙ্গে বহুদিন দেখা হওয়ার পর করেছিলাম। কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি এমন যে হবে। তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু না পেয়ে শেষ পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। কেন জানি না তুই আমায় কতগুলো মিথ্যে কথা বলেছিলি। 7 বছরের সংসারকে 7 মাসের করলি, তার উপরে এত ভালো একটা মানুষকে এইভাবে ঠকালি। আজ আজ এই মানুষটাকেই আমি আপন করে নিলাম রে পিয়ালি। তুই যাকে ঠকিয়েছিস, দেখি তাকে ভালোবাসায় ভুলিয়ে রাখা যায় কিনা। মানুষটার আজকাল ভুলে যাওয়ার অসুখ হয়েছে, স্নায়ু প্রবলেম হয়েছে, কথায় কথায় স্মৃতি ভুলে যাচ্ছে। ডাক্তার বলেছেন কেবলমাত্র প্রচণ্ড পরিমাণে ভালোবাসায় এই মানুষটাকে আটকে রাখা যাবে। তোর কাছে তো ওটুকুই চেয়েছিল, সেটাও দিতে পারলি না। কি কমতি ছিল মানুষটার ভালোবাসার মধ্যে, আমাকে বলতে পারিস? শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।